নমস্কার। এই মুহূর্তে আরো এক আলোচনায় স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককে। আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে। প্রথম 3 দফার মতন চতুর্থ দফাতেও বাংলাতে শুরু হয়ে গেছে সকাল থেকে বিক্ষিপ্ত বেশ কিছু অশান্তি। তবে নজর রয়েছে আমাদের দেশের ভোটের দিকে। লোকসভা ভোটের চতুর্থ পর্বের দিকে নজর রেখেছে। এই মুহূর্তে দেখাবো বাংলার শিল্পাঞ্চল আসানসোল এবং দুর্গাপুর, যেখানে দিকে নজর রাখবো এই মুহূর্তে। সেখান থেকে কি জানা যাচ্ছে আমরা কথা বলবো এই নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত দুই অতিথির সঙ্গে, যার মধ্যে প্রথমেই পরিচয় করাবো। এই মুহূর্তে রয়েছেন সাংবাদিক সাজ্জাদ আলী। সাজ্জাদ বাবু, নিউজ ভ্যানগার্ডের লাইভে আপনাকে স্বাগত জানাই। অন্যদিকে আমার সঙ্গে রয়েছেন একই সঙ্গে সিপিআই রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রাসবিহারী ঘোষ। রাসবিহারী বাবু, স্বাগত জানাচ্ছি আরো একবার। আমরা শিল্পাঞ্চল নিয়ে কথা বলবো, যেহেতু বাংলার আসানসোল এবং দুর্গাপুর এই যে শিল্পাঞ্চল, এখানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের কারখানা রয়েছে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে বারবার যে অভিযোগ উঠে এসেছে তা হলো বিভিন্ন ক্ষেত্রে বেসরকারীকরণ। এবং এই যে বেসরকারীকরণের অভিযোগ উঠছে, বিশেষ করে লগ্নিকরণ যে ইস্যু রয়েছে, সেক্ষেত্রে চতুর্থ দফা ভোটে কি কোথাও চাপ পড়বে এই নিয়ে আজকে আলোচনা রাখবো। কারণ সেখানে বাংলাতে প্রায় 167টা কারখানা রয়েছে, তাতে গিয়ে কতটা প্রভাব পড়বে, যার মধ্যে নবরত্ন সংস্থায় রয়েছে 6টার মতন। আমি সরাসরি যাব আলোচনাতে সাংবাদিক সাজ্জাদ আলীর কাছে। সাজ্জাদ বাবু, এই যে চতুর্থ দফা ভোট, তাতে আমি করে বাংলাকে অনুরোধ করব কতটা প্রভাব? এই শিল্পাঞ্চল এসব বিষয় নিয়ে আমার যে সহযোগী আছেন এখানে ওনাকে প্রশ্নটা করতে। একেবারে। রাসবিহারী বাবু, প্রথমেই তাহলে বলুন এই শিল্পাঞ্চলের ক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে, কারণ বারবার বেসরকারীকরণের দিকে একটা অভিযোগ উঠে এসেছে, সেই জায়গায় এই ভোটে তার কতটা প্রভাব পড়বে? এখন দেখুন, আমার দল সিপিআই ভারতবর্ষে প্রথম থেকে জওহরলাল নেহরু সরকার থেকে আমাদের স্লোগান ছিল ভারতবর্ষে রাষ্ট্রায়ত্ত সেক্টর করতে হবে। রাষ্ট্রায়ত্ত সেক্টর যদি বেশি হয়, উৎপাদন হবে, রাষ্ট্রের ভালোর জন্য খরচ হবে, স্কুল, বিদ্যালয়, স্বাস্থ্য, চিকিৎসা, এবং সেইখানে ভারতবর্ষের উন্নতি লাভ হবে। এখন দুর্ভাগ্য যে এনডিএ গভর্নমেন্ট এবং মোদী সাহেব ক্ষমতা আসার পর রাষ্ট্রায়ত্ত সেক্টরগুলি বিক্রি করে দিচ্ছে এবং বহুজাতিক কোম্পানির হাতে এগুলি তুলেছে, আদানি আদবানি সহ। রেল বিক্রি হয়ে গেছে, উড়োজাহাজ বিক্রি হয়ে গেছে, এর মানে রেলের জমি বিক্রি হয়ে গেছে। এখন পশ্চিমবাংলা সহ লাভজনক সংস্থা আমরা দেখি যে এলআইসি একটা লাভজনক সংস্থা, কিন্তু সেই লাভজনক সংস্থার একটা বড় অংশ প্রাইভেট কোম্পানির হাতে তুলে দিয়েছে। ঠিক তেমনিভাবে এখন আসানসোল এবং দুর্গাপুর যে সেক্টর, সেইখানে আমার কিছু লোক বেকার হয়ে গেছে এবং সেইখানে যাদের বেকারত্ব, তার পরিবার, খুব পরিজনরা খুবই দুঃখ দারিদ্রতার মধ্যে আছে। আমার এই নির্বাচনে যাদের চাকরি গেছে, তারা কাজ হারিয়েছে, তারা সেইখানে বিজেপির বিরুদ্ধে ভোট দেবে এবং স্থানীয় সেই তৃণমূলের বিরুদ্ধেও তারা সেইখানে ভোট দেবে, এটা আমাদের আশা এবং বিশ্বাস। শুধুমাত্র পশ্চিমবঙ্গ তো নয়, অন্ধ্র এবং তার সঙ্গে এখন উড়িষ্যা, এই অন্ধ্রে শিল্পাঞ্চলেও ভোট। এখন শিল্পাঞ্চল এখানে অন্ধ্রে অন্ধ্রে সেইখানে আমাদের যারা শিল্পাঞ্চলে আছে, যারা শিল্পাঞ্চলে যারা সে কাজ হারিয়েছে, এদের 80% তারা বিজেপির বিরুদ্ধে ভোট দেবে, সেটা আমাদের বিশ্বাস এবং আশা। কারণ আমরা অন্ধ্রে দেখি, অন্ধ্রে যার বিরুদ্ধে অভিযোগটা বিজেপি করেছিল, চন্দ্রবাবু নাইডু, যার বিরুদ্ধে অভিযোগ ছিল সে দুর্নীতিগ্রস্ত, আজকে সেই দুর্নীতিগ্রস্তের সাথে বিজেপি তার সাথে হাত মিলিয়েছে নির্বাচনে জেতার জন্য। কাজে সেখানের মানুষ অন্ধ্রে সেটাকে বিশ্বাস করবে না, তাদেরকে ভোট দেবে না। একেবারে। অন্ধ্র, ওড়িশা এবং বাংলার শিল্পাঞ্চলে কাকে বাঁচবে মানুষ, এই মুহূর্তের একটা বড়সড় প্রশ্ন তো রয়েছে। তার পাশাপাশি চতুর্থ দফার ভোট শুরু হওয়ার প্রথম থেকে এখনো পর্যন্ত সাজ্জাদদা কিভাবে দেখছেন, একটা বাজতে যাই, এখনো পর্যন্ত ভোট কেমন হচ্ছে, যদি ওভারঅল জানতে চাই। ভোট তো এখন পর্যন্ত যে খবর, হুম। তো মোটামুটি শান্তিপূর্ণ বলা যায়। আর বাংলা যে আবহ বা নির্বাচনের আবহ, রাজনৈতিক আবহ, সেখানে তো মানে সংঘর্ষ, কিছুটা উত্তাপ, নানা ধরনের অভিযোগ, পাল্টা অভিযোগ, এটা মানে এটা একটা ইতিহাস। এই ইতিহাসটা এখনো বজায় আছে। এটা থেকে ভিন্ন কিছু হবে না। আগের যে পর্যায়গুলো হয়েছে এই নির্বাচন, সেখানেও ছিল, আজকেও হয়েছে, এবং আরও কিছুক্ষণ বাকি আছে ভোট সমাপ্ত হওয়ার। তো আরও কিছু ঘটনা আমরা জানতে পারবো। আর আগামীতে যেই বাকি আছে ফেজগুলো, সেখানেও হবে। তো এটা হচ্ছে এই
পশ্চিমবাংলার যে চিরাচরিত যে রাজনৈতিক আবহাওয়া ফিজা, সেটা একটা মানে কি বলা যায় একটা চিত্র। আর এর বাইরে সার্বিকভাবে যে 96টা যে লোকসভা কেন্দ্রে আজকে ভোট হচ্ছে, এর বাইরে মোটামুটি শান্তিপূর্ণ বলা যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যায় যে অন্ধ্রপ্রদেশের নির্বাচন, এই কারণে যে এখানে পাশাপাশি বিধানসভা নির্বাচন হচ্ছে, পুরো বিধানসভা নির্বাচনটা হচ্ছে। তো সেখানে যেমন লোকসভা নির্বাচনটা গুরুত্বপূর্ণ, কারণ এখানে এই প্রথম বিজেপি জোট করে নির্বাচনে লড়াই করছে, এবং লড়াই করছে এমন একটি দলের সাথে যেই দল দীর্ঘদিন অবিভক্ত মানে অন্ধ্রপ্রদেশে সরকারি ছিল, পরবর্তী সময়ে বিভাজনের পরেও, তেলেঙ্গানা আলাদা হওয়ার পরেও অন্ধ্রপ্রদেশে এক দফা সরকারে ছিল। তো এবার যে লড়াইটা, এটা একটু ত্রিমুখী লড়াই অন্ধ্রপ্রদেশে, কারণ এখানে ওই যে যেটা টিডিপি বিজেপি জোট, আর অন্যদিকে কংগ্রেস লড়াই করছে। কংগ্রেসে এক দুটি দল মানে সেখানকার আঞ্চলিক দল সামিল হয়ে গেছিল, মানে মিশে গেছিল। তো কংগ্রেস এককভাবে লড়াই করছে, আর তারপরে আছে যে জগন রেড্ডির যে দল, যেটা শাসক দল আর কি। তো অন্ধ্রপ্রদেশে বিজেপি টিডিপি জোটটা একটু শক্তিশালী এই কারণে, কারণ টিডিপি দীর্ঘকাল সেই যে রাজনৈতিক যে তাদের ভূমি, সেখানে তাদের বিচরণ ছিল, এবং দীর্ঘদিন ক্ষমতার স্বাদ তারা নিয়েছে, সাংগঠনিক ক্ষমতাও আছে। তো আজকের যে সার্বিক যে ভারতের চিত্রটা আজকের ভোটে, এই চতুর্থ দফার এই ভোটে, যেহেতু আপনি অন্ধ্রপ্রদেশের কথাই বলছেন, সেখানে অন্ধ্রপ্রদেশটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একেবারে এই অন্ধ্রপ্রদেশের লড়াইটা কতটা কঠিন বলে মনে হয়? কারণ দক্ষিণে যদি বিজেপির কথা বলি, কেরলের পর দুঃখিত কর্ণাটকের পর এই অন্ধ্রপ্রদেশ, সেই জায়গায় কতটা কঠিন হয়ে দাঁড়াবে? বিজেপির জন্য এই নির্বাচনটা, অন্ধ্রপ্রদেশের নির্বাচনটা একটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে, তারা যেরকম লোকসভাতে তারা চাইছে যে তাদের ছাপ রাখতে, তেমনি বিধানসভাতেও তারা মানে টিডিপির সাথে জোট যেহেতু করেছে, তো সেখানে তাদের অবস্থানটা আরো সুদৃঢ় করার একটা আশা ইচ্ছা মানে ওদের আছে। তো এখন দেখা যাক, সর্বোপরি তো নির্বাচক মণ্ডলী সিদ্ধান্ত নেবেন কাকে তারা নির্বাচিত করবেন। তবে সামরিকভাবে দক্ষিণ ভারতে কর্ণাটকের পরে, কর্ণাটকে বিজেপি যে ফুটিংটা ছিল, সেটা ওই গত নির্বাচনে কংগ্রেস জয়ী হয়ে এখন ক্ষমতাসীন, কিন্তু তারপরে সাংগঠনিকভাবে কর্ণাটকে বিজেপির যে শক্তিটা আছে, এর পরে যদি বিজেপি আশা করতে পারে, তাহলে সেটা অন্ধ্রপ্রদেশ, যেখানে মানে বিজেপি খুবই জোর দিয়েছে। যতটুকু প্রচার দেখেছি এবার, যেটাকে বলতে আমরা হাই ভোল্টেজ ক্যাম্পেইনিং, সেখানে দেখেছি বিজেপি অন্ধ্রপ্রদেশকেই খুব গুরুত্ব দিয়েছে। তো সেই হিসেবে তো খুবই গুরুত্বপূর্ণ। আর একমাত্র অন্ধ্রপ্রদেশেই পুরো মানে নির্বাচনটা, তেলেঙ্গানাতে যেটা হচ্ছে এটা হচ্ছে শুধু লোকসভা, কিন্তু অন্ধ্রপ্রদেশে শুধু লোকসভা না, এর বাইরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মাধ্যমে কেন্দ্রের যে সরকার হবে, এখানে যদি মানে যে প্রতিনিধিরা থাকবেন লোকসভা, তারা যেরকম এখানে হয়তো সাহায্য সহযোগিতা করতে পারেন যে কেন্দ্রের সরকার গঠনে, আবার নতুন যে সরকার হবে সেই সরকারেও মানে মানে কোন দল আসবে সেটারও একটা অপেক্ষার একটা পালা রয়েছে। একেবারে আমি একটু থামাবো, আবারও যাব পশ্চিমবঙ্গের দিকে। এই মুহূর্তে আসানসোল এবং দুর্গাপুরের দিকে নজর রাখবো। সেখান থেকে যে অভিযোগ উঠে আসছে, এই মুহূর্তে বিজেপির বিধায়ককে মারধরের অভিযোগের তীর বাংলার শাসক দল তৃণমূলের দিকে দেখাবো সেই ছবি। বিজেপির বিধায়ককে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠে এসেছে। পুলিশ ইতিমধ্যে নেমেছে এরিয়া ডমিনেশনে, কিন্তু তারপরও অভিযোগ উঠে আসছে একের পর এক। আসানসোল দুর্গাপুরের সেই ছবি দেখাচ্ছি। বর্ধমান যে লোকসভা, আসানসোল দুর্গাপুর, সেখানে ভিরিঙ্গি এলাকাতে 82 নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্ট রাহুল সাহানিকে বুথে ঢুকতে বাধা দেওয়ার মতন অভিযোগ উঠে এসেছে তৃণমূলের দিকে। পরিস্থিতি সামলাতে বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই সেখানে যান, তার উপরে হামলা চালানো হয়, তাকে মারধর করা হয়। যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আসানসোল এবং দুর্গাপুর থেকে, ভিরিঙ্গি থেকে যে ছবি উঠে এসেছে, এরিয়া ডমিনেশনে নেমেছে পুলিশ। লক্ষণ চন্দ্র ঘড়ুই যান সামলাতে পরিস্থিতি, কিন্তু বিধায়কের উপর মারধর পর্যন্ত করা হয়। কি বক্তব্য উঠে আসছে সেই জায়গা থেকে, কি অভিযোগ উঠে এসেছে, বিধায়ক কি জানিয়েছেন, শোনাবো। শান্তিপূর্ণ
আপনারা শুনলেন বিক্ষোভের সেই ছবি দেখলেন যেখানে পুলিশ রয়েছে এবং তার পাশাপাশি হাতাহাতি চলছে, রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে আসানসোল দুর্গাপুর। তবে শুধু আসানসোল দুর্গাপুর নয়, নদিয়ার দিকেও আমরা নজর রেখেছিলাম, সেখানেও একই অবস্থা। বর্ধমানের দিকে নজর রাখছে, সেখানেও একই অবস্থা। যদি আমরা বীরভূমের কথা বলি, সেখানেও একই ছবি কার্যত পক্ষে ধরা পড়ছে। বাংলাতে ভোট সকাল থেকে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি এবং বিক্ষিপ্ত ঘটনার খবর উঠে আসছে একের পর এক। এই মুহূর্তে দেখাচ্ছি সেই ছবি, আরো একবার দেখুন বিধায়কের যে হাতাহাতি যে ছবি উঠে আসছে, কি লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখলাম বাংলার সেই ছবি যেখানে আসানসোল এবং দুর্গাপুরের রীতিমতো উত্তেজনা ছড়ায়। বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইকে সেখানে গেলে তার উপরে হামলা চালানো হয়, এমনটাই অভিযোগ উঠে এসেছে। ভোট দানের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে সকাল থেকে এবং সর্বত্রই অভিযোগ একটাই উঠে আসছে, বাংলার শাসক দল তৃণমূলের দিকে। বাংলার শাসক দল তৃণমূলের দিকে অভিযোগ। আমরা নদিয়ার ছবি দেখেছিলাম, রানাঘাট কৃষ্ণনগর বিধানসভা, অন্যদিকে বর্ধমানের কথা যদি বলি, সেখানকার আসানসোল দুর্গাপুর বিধানসভা, সেখান থেকে উঠে আসছে একই রকমের অভিযোগ। আমরা সরাসরি আবারও চলে যাব আলোচনার ক্ষেত্রে। সাজ্জাদদা, কথা বলছিলাম আমরা বাংলার ভোট আবহ, ভোট পরিস্থিতি নিয়ে। এই মুহূর্তে যে ছবি ধরা পড়ছে, বারংবার ভোট দানের ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে, রিগিং এর অভিযোগ উঠে আসছে শাসক দলের বিরুদ্ধে। কোথাও গিয়ে কি নির্বাচন কমিশন সঠিকভাবে গুরুত্ব নিচ্ছে না নিচ্ছে না, কি মনে হয় এই ছবি দেখে? রাইট, এর আগে আমি একটু আপডেট দিয়ে দিই। সেটা হচ্ছে যে জম্মু কাশ্মীরের শ্রীনগর লোকসভা কেন্দ্রে 11টা অবধি ভোট পড়েছে 15%। এটা 2019 লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে ভোট পড়েছিল সকাল 11টা অবধি 14%। তো সেই হিসেবে প্রায় 1.5%-এর মতো বেশি আছে। এটা একটা সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট বলা যায় ভারতীয় নির্বাচন কমিশনের জন্য, যে তারা যেইভাবে প্রচেষ্টা করেছে মানুষকে উৎসাহিত করার জন্য জম্মু কাশ্মীরের ভোটারদের, বিশেষ করে কাশ্মীরের ভোটারদের, সেখানে মনে হয় কিছুটা ফল দিয়েছে। এবং পাশাপাশি উগ্রবাদীদের যে ভোট বয়কটের ডাক, সেই ডাককে মানুষ মানে পাত্তা দেয়নি এবং মানুষ ঘর থেকে বেরিয়েছে ভোট দেওয়ার জন্য। এবং দিন যত এগিয়ে যাবে, ভোট শেষ হওয়া পর্যন্ত আমার মনে হয় ভোট একটা ভালো পার্সেন্টেজে যাবে এবং এটা খুবই একটা পজিটিভ সাইড বলা যায় আজকের এই চতুর্থ দফার আজকের নির্বাচনে। তো যেটা তুমি বলছিলে যে পশ্চিমবাংলার, যে একটু আগে বলছিলাম যে ভোটের যে চিত্র, এটা বরাবরই একটু মানে উত্তেজনা মুখর থাকে প্রতিটা নির্বাচনে। এবং তাদের যে সে রাজ্যের যে স্থানীয় নির্বাচনগুলো, পঞ্চায়েত নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন বা কিংবা বিধানসভা নির্বাচন, আর এখন তো লোকসভা নির্বাচন, সেখানে এই ধারাবাহিকতা এখন চলছে। এই উত্তেজনা থাকবে, সংঘর্ষ হবে, নানা ধরনের ঘটনা ঘটবে, রক্তপাত হবে। যদি আমরা পশ্চিমবঙ্গের আজকের ছবি দেখি, যে 8টি আসনে ভোট হচ্ছে, তার মধ্যে ভীষণ উল্লেখযোগ্য একটি আসন হচ্ছে মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদে একদিকে অধীর চৌধুরী দীর্ঘদিনের সেই এলাকার একজন সুপরিচিত নেতা হিসেবেই রয়েছেন, অন্যদিকে সাংসদ, অন্যদিকে যদি বলি তৃণমূলের হয়ে এবার নতুন ভাবে নেমেছেন ইউসুফ পাঠান। এবারের এই কেন্দ্র থেকে অধীর চৌধুরীর কতটা সেই জায়গায় লড়াইটা কঠিন বলে মনে হচ্ছে? এটা আমি যদি রাজনৈতিকভাবে একটু বিশ্লেষণ করি, তৃণমূল কংগ্রেসের যে এই নির্বাচনে পশ্চিমবঙ্গকে আলাদা করে, মানে ইন্ডিয়া জোটের থেকে আলাদা করে যে পশ্চিমবঙ্গকে শুধু মানে আঞ্চলিক দল টিএমসির জন্যই মানে রেখে দেওয়ার যে প্রচেষ্টা, সেটা আমি একটু আমার আশ্চর্য ঠেকেছে যে মানে অধীর রঞ্জন চৌধুরীর মতো একজন ব্যক্তিত্বকে, যিনি লোকসভার বিরোধী দল নেতা এবং পরখাও একজন রাজনীতিবিদ এবং বহু বছর ধরে এই কেন্দ্র থেকে জিতে আসছেন, ওনাকে ঠেকানোর জন্য, হারানোর জন্য বাইরের থেকে একজনকে, যদি উনি দক্ষ ক্রিকেটার ছিলেন, কিন্তু জাস্ট এই নির্বাচনে অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করার জন্য যেভাবে মানে এটাকে চিহ্নিত করা হয়েছে এই আসনকে, তো তার থেকে এটা একটা মানে বেরিয়ে আসে যে তৃণমূল কংগ্রেসের ইচ্ছেটা হচ্ছে যে
একক কর্তৃত্ব মানে পশ্চিমবাংলায় তারা যাতে বজায় রাখতে পারে, সেই কিন্তু এই লড়াইয়ে এই যে এটা দ্বিমুখী লড়াই না, বিজেপিও ময়দানে আছে। এই অধীররঞ্জন চৌধুরী ওনার খুবই প্রভাব এই কেন্দ্রে এবং একজন পোর খাওয়া রাজনীতিবিদ, কিন্তু পাশাপাশি যেহেতু তৃণমূল কংগ্রেস সরকারে আছে এবং সাংগঠনিক একটা শক্তি আছে, এর পর তারা একটা মানে স্টার ক্রিকেটারকে এখানে এনে দাঁড় করিয়েছেন। তো সেই ভোটে এটার প্রভাব কি হবে এটা এখনই বলা যাচ্ছে না, কিন্তু আমার আচ্ছা, এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন সাংবাদিক রক্তিম সিদ্ধান্ত মুর্শিদাবাদ থেকে। আমরা যেহেতু মুর্শিদাবাদের কথাই বলছি, রক্তিম, তুমি এই মুহূর্তে রয়েছো ঠিক কোন জায়গাতে? সকাল থেকে ভোট কেমন চলছে, এখন কি ছবি দেখছো? মুর্শিদাবাদের যে বহরমপুর পৌরসভা, সে বহরমপুর পৌরসভা ঠিক সামনে। ইতিমধ্যে এই বহরমপুর পৌরসভায় এখনই বহরমপুরের যে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী তিনি আসেন এবং বহরমপুর পৌরসভার যে ভোট গ্রহণ কেন্দ্র, সেই ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে তিনি কার্যত যান এবং সেখানে গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া তিনি পরিদর্শন করেন। পাশাপাশি আজকে যেটা আমরা দেখলাম, অধীর রঞ্জন চৌধুরী সকাল থেকে কার্যত বহরমপুর শহর তথা বহরমপুর বিধানসভা এলাকা, বহরমপুর লোকসভা এলাকার বিভিন্ন এলাকায় তিনি যাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন এবং ভোট গ্রহণ প্রক্রিয়া দেখছেন। অধীর রঞ্জন চৌধুরীকে কার্যত বহরমপুরের খাগড়া এলাকায় একটি বুথে সেখানে কার্যত দেখা গেল বিক্ষোভের মুখে পড়তে হলো, কারণ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে সেখানে অধীর রঞ্জন চৌধুরী তার যে কনভয়ে, সে কনভয়ে একাধিক গাড়ি নিয়ে এসেছে এবং সেই কনভয়ের বুথের সামনে আসায় যানজট তৈরি হয়ে যাচ্ছে, যার জেরে ভোটাররা প্রভাবিত হচ্ছে, ভোটারদের ভোট দিতে অসুবিধা হচ্ছে, এই ধরনের অভিযোগ কিন্তু সামনে আসে। এর পরক্ষণেই কিন্তু অধীর রঞ্জন চৌধুরী সেই খাগড়ার সেই বুথ থেকে বেরিয়ে আসেন, বেরিয়ে এসে কার্যত সেখান থেকে চলে যান। পরবর্তীকালে সেই অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনে জানানো হয়েছে এবং নির্বাচন কমিশনে জানানোর পর অধীর রঞ্জন চৌধুরীকে কার্যত ইতিমধ্যে নির্বাচন কমিশন ফোন মারফত জানতে চেয়েছিল কি ঘটনা ঘটেছে এবং এই ঘটনা কেন ঘটলো। অধীর রঞ্জন চৌধুরীর যে বক্তব্য সেটা হচ্ছে, অধীর রঞ্জন চৌধুরী নিজে তার ব্যক্তিগত একটি গাড়িতেই যাচ্ছে এবং তার সঙ্গে তার দুটি যেটা সরকার প্রোভাইড করে, সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোভাইড করে, সে দুটি সিকিউরিটি গাড়ি রয়েছে, একটি স্কট গাড়ি এবং একটি পাইলট কার, পাশাপাশি অন্যান্য গাড়ি যেগুলি সেগুলি হচ্ছে প্রেসের গাড়ি। তাই সেই ঘটনাটা ঘটেছে। এই ঘটনার পিছনে অধীর রঞ্জন চৌধুরী কিছু জানেন না বা কিছু বলতে পারবেন না এমনটা কিন্তু অধীর চৌধুরী জানান। পাশাপাশি আমরা যেটা দেখলাম, রতন, এখানে একটা প্রশ্ন তোমাকে করব যে এই যে বহরমপুর যেখানে ভোট চলছে সকাল থেকে, যেখানে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু আমরা জানি উভয় ভোটাররা রয়েছেন, সেই জায়গাতে দাঁড়িয়ে কি ইকুয়েশন রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে অধীরের ক্ষেত্রে, কি দেখতে পাচ্ছ? দেখো, বহরমপুর লোকসভা কেন্দ্র, এখানে যেটা জানতে পারা যাচ্ছে সূত্র মারফত, এখানে 48% মানুষ হচ্ছে হিন্দু সম্প্রদায়ের এবং বাকি 52% মানুষ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের। কাজেই এই বহরমপুর লোকসভা কেন্দ্রে এবার যদি হিন্দু ভোটটা ভাগাভাগি না হয়ে যায়, হিন্দু ভোট যদি কংগ্রেসের কাছ থেকে বেরিয়ে এসে যদি বিজেপির কাছে যায়, তাহলে একটা বাড়তি অক্সিজেন পেতে চলেছে ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেসের। এবং ইউসুফ পাঠান বা তৃণমূল কংগ্রেস, হুমায়ুন কবিরের যে বক্তব্য, তৃণমূল বিধায়ক, তাদের বক্তব্য বারংবার স্পষ্ট, তারা এই 52% মাইনরিটি যে ভোট, সেই মাইনরিটি ভোটকে কিন্তু হাতে রাখার চেষ্টা করছে এবং বিজেপি তারা কিন্তু একেবারে মরিয়া চেষ্টা করছে এই লোকসভার ক্ষেত্রে 48% ভোট নিয়ে। এখন যেটা ওয়াকিবহল মহল বা রাজনৈতিক মহলের যেটা সমীক্ষা, সেখানে যেটা দেখা যাচ্ছে যে 48% যে ভোটটি রয়েছে, সেই ভোটটি যদি কংগ্রেস এবং বিজেপির মধ্যে ভাগাভাগি হয়ে যায়, তাহলে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর ক্ষেত্রে কিন্তু একটা প্রভাব পড়বে বা অধীর রঞ্জন চৌধুরীর ক্ষেত্রে কিন্তু একেবারে সেটা খুব একটা সুখকর হবে না। সেখানে কিন্তু বাড়তি অক্সিজেন পেতে পারে ইউসুফ পাঠান। এটা কিন্তু এখনো পর্যন্ত ওয়াকিবহল মহল বা রাজনৈতিক মহল সূত্রে আমরা যেটা জানতে পারছি। একেবারে রক্তিম, তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম মুর্শিদাবাদে, যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবি ধরা পড়ছে, সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি 48 এবং 52 যে ইকুয়েশন উঠে আসছে বারবার। আমি এই প্রসঙ্গে আবারও ফিরবো আলোচনাতে, এবং তার আগে জানিয়ে রাখি আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর সঞ্জয় রায়। সঞ্জয় বাবু, স্বাগত নিউজ প্যানেলে। সঞ্জয় বাবু, যেহেতু আমরা মুর্শিদাবাদের কথা বলছি, সেখানে কথা বললাম সাংবাদিকের সঙ্গে, তিনি যে ইকুয়েশন দিলেন 48-52, প্রথমে এটা জানতে চাইবো যে এই ইকুয়েশনই কিন্তু আটকে রয়েছে মুর্শিদাবাদের ভোট, কি বলবেন? দেখুন, বেসিক্যালি নমস্কার। পশ্চিমবঙ্গে এবার যে নির্বাচন হচ্ছে তার মধ্যে ইন্ডিয়া অ্যালায়েন্সের এই বহরমপুর সিটটা একটা ভেরি ইম্পর্টেন্ট সিট এবং গতবারও এখান থেকে অধীর রঞ্জন চৌধুরী জিতেছেন।
তো পপুলেশন ডিনামিক্স যেটা প্রপোর্শন যেটা এখানে 48-52 কথা বলা হচ্ছে, সেটা আলটিমেটলি গিয়ে কোন জায়গায় দাঁড়াবে সেটা তো এখন বলা সম্ভব হচ্ছে না, কারণ কি ভোটের পার্সেন্টেজ কতখানি পড়ে সেটাও একটা ফ্যাক্টর। ঠিক আছে, দিনের শেষে কত পার্সেন্টেজ ভোট পড়লো এবং কতখানি ফেয়ার ভোট নির্বাচন কমিশন সেখানে এনশিওর করতে পারলো বা হলো। থার্ড যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা নাকি ওভারঅল যেটা দেখা যাচ্ছে সেটা হলো, দেখুন পশ্চিমবঙ্গে ভোটটা মোটামুটি এবার পোলারাইজড, মানে দুটো ভাগেই মোটামুটি ভাগ। ঠিক আছে, ইন্ডিয়া অ্যালায়েন্সের হয়তো কয়েকটা সিটে কয়েকটা পকেটে হয়তো ওদের মানে যুদ্ধটা সীমাবদ্ধ। তো ফাইট ইজ বেসিক্যালি বিটুইন বিজেপি অ্যান্ড তৃণমূল কংগ্রেস। এখন গতবার বিধানসভা নির্বাচন না পার্লামেন্টারি নির্বাচনে যদি আপনি যদি ভোটের যদি শেয়ারটা লক্ষ্য করে দেখেন, তাহলে সেখানে তৃণমূল কংগ্রেস বিজেপি থেকে প্রায় 3%, 3.5% ভোট বেশি ছিল। ঠিক আছে, এবং ইন্ডিয়া অ্যালায়েন্সে প্রায় 13% কংগ্রেস সিপিএম মিলিয়েছিল, অ্যারাউন্ড সামথিং। তো এখন বেসিক্যালি দিনের শেষে যেটা ব্যাপার হলো যে এই যে 3%, 3.5% যেটা নাকি তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে, এখান থেকে যদি বিজেপি যদি 2% বা 3% ভোট নিতে পারে, তাহলে পশ্চিমবঙ্গে সম্পর্কে যেটা শোনা যাচ্ছে মিডিয়া এবং বিভিন্ন যে নির্বাচনের যে গণিত যেটা বলছে, সে অনুযায়ী কিন্তু কি রেজাল্ট হবে কেউ বলতে পারছে না। কারণ ওইখানে অধীরবাবু গতবার যে খুব বেশি ভোটে জিতেছেন তা না, কিন্তু কৃষ্ণনগর সিটিও যেরকম আমাদের মহামিত্র জিতেছেন গতবার, কিন্তু মার্জিন অফ লিড যেটা ছিল সেটা কিন্তু 1 লাখের নিচে সম্ভবত। ঠিক আছে, সুতরাং এখানে ওই 48% ভোটের মধ্যে এখন ভোটাররা এখন দেখুন অফ দ্য ট্র্যাক অন দ্য ট্র্যাক অনেক কিছু ব্যাপার স্যাপার হয়। ঠিক আছে, খালি চোখে হয়তো দেখা যাচ্ছে যেখানে বিজেপি আছে হিন্দু ভোটটা কিভাবে পড়ছে, এবং অধীরবাবুরও তো মাইনরিটি ভোটের উপরে কিছুটা ওনার কন্ট্রোল আছে। ঠিক আছে, তা বিগত দিনগুলিতে উনি জিতে এসছেন। তো সুতরাং এই যে 52% যেটা উনি বলছিলেন সাংবাদিক মহাশয় যে ওইটা এই কি জানি কয় মাইনরিটি ভোট সব জেনারেলি পশ্চিমবঙ্গে অধিকাংশ জায়গাতেই দেখা যায়, তার মধ্যে একটা তৃণমূলের একটা বিশাল একটা হোল্ড আছে। এখন ওই বহরমপুর সিটে অধীরবাবুর কত পার্সেন্ট মাইনরিটি ভোট উনি নিতে পারবেন। আর এখন লোকজন যারা ভোটাররা আছে, ভোটাররা ইন্ডিয়ান ভোটার্স আর ভেরি ইন্টেলিজেন্ট আই পার্সোনালি ফিল। ঠিক আছে, তো এখন তারা হয়তো ভোট করবার সময় দেন গ্রাউন্ড লেভেল সিনারি অনুযায়ী জানে যে কার উইন প্রবাবিলিটি বেশি এবং কাকে পাঠালে ওনাদের লাভ হবে, অ্যাকর্ডিংলি কিন্তু ভোটটা শিফট করে। আলটিমেটলি যেটা নির্ভর করছে অধীরবাবু মাইনরিটি ভোট কতখানি, হিন্দু ভোট কতটা নিতে পারবেন, সেটা থেকেও ব্যাপারটা হলো উনি কতখানি তৃণমূলের যে মাইনরিটি ভোট যেটা আছে সেটা থেকে কতখানি উনি নিতে পারবেন। উনি যদি ওইখান থেকে যদি 10% ভোট বা 15% ভোট যদি না আনতে পারেন, তাহলে ওই 48% ওই হিন্দু ভোট সবটাই কংগ্রেস পার্টির সঙ্গে এক পড়ে যাবে, সেটা ভাবাও কিন্তু ভারী ডিফিকাল্ট। তবে আশা করা যায় যেহেতু এখানে সিপিএম এবং কংগ্রেস যেহেতু এখানে একসাথে লড়ছে, কিছু মাইনরিটি ভোট হয়তো অধীরবাবুর পক্ষে আসবে। এখন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ এবং দিনের শেষে কত পার্সেন্টেজ ভোট কাস্ট হয় তার উপর কিন্তু অনেকটাই নির্ভর করে। কারণ অলরেডি দেখা যাচ্ছে অন্যান্য ফেজে যেরকম নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে যে পরিমাণে গন্ডগোল ছিল বা যেরকম ধরনের আইন শৃঙ্খলার অবনতি দেখেছি, এই ফেজটাই কিন্তু একটু বেশি মনে হচ্ছে। অন্যান্য ফেজগুলোতে এতটা পরিলক্ষিত হয়নি। সুতরাং দিস ইজ অ্যান ইন্ডিকেশন। তো এখন তৃণমূল এতটা কেন মারমুখী হচ্ছে, ঠিক আছে, বা বিরোধীরাও তো জমি ছেড়ে দিচ্ছে না। তো এখন দেখার ব্যাপার দিনের শেষে আলটিমেটলি কে ভোটটা করিয়ে নিতে পারে। আমি সাজ্জাদের কাছে আসবো। এখানে এই যে 52% যে সংখ্যালঘু ভোটের কথা বলা হচ্ছে, হ্যাঁ। যদি সেই জায়গায় তৃণমূলের আমরা জানি যে একটা বিরাট বড় প্রভাব রয়েছে সেখানে, যদি অধীর চৌধুরীর কাছেও সেই সংখ্যালঘু ভোট যায়, তাহলে কি যে 48% হিন্দু ভোটের কথা বলা হচ্ছে সেটা কি তাহলে বিজেপির ঝুলিতে যাবে? কি মনে হয়? এই ম্যাট্রিক্সটা উনি যেটা বলেছেন এটা রাষ্ট্রীয়ভাবে মেজরিটি মাইনরিটি যেভাবে একটা ইকুয়েশন হয় সেরকম একটা রিফ্লেকশন থেকে উনি বলেছেন। কিন্তু পশ্চিমবাংলার একটু আপনি আশ্চর্য হবেন জেনে যে যেই দুটো ডিস্ট্রিক্ট হেভিলি পপুলেটেড, মানে এখানে মাইনরিটি বলে লাভ নেই, মুসলিম মানে বলা যায় যে যেখানে খুব ভালো সংখ্যায় আছে আর কি, মালদা আর মুর্শিদাবাদ। বহরমপুর হচ্ছে মুর্শিদাবাদের মানে জেলার একটা কেন্দ্র। এই দুটো জেলাতে সবচেয়ে কংগ্রেসের সবচেয়ে বেশি প্রভাব।
মালদা এবং মুর্শিদাবাদে। এবং তৃণমূল কংগ্রেস বরাবর চেষ্টা করেছে কংগ্রেসের ঘরে যারা আছেন ক্যাম্প থেকে এরকম ডিফেক্ট করিয়ে দলে নেওয়ার ক্ষেত্রে উনি যেটা করেছেন গনি খান চৌধুরীর মানে ওনার পরিবারে এরকমভাবে উনি করেছেন, ওনার মেয়েকে নিয়েছেন, ভাইকে নিয়েছেন, এরকমভাবে করেছেন। তারপরও কংগ্রেসের একটা বিশাল একটা প্রভাব এই দুটি জেলায়। এবং এখানে যেটা উনি যেটা বললেন যে মানে তৃণমূল কংগ্রেসের মুসলিম ভোট কতটুকু মানে কংগ্রেস নিতে পারবে, মানে অধিকার নিতে পারবে, এই মুসলিম ভোটের একটা বড় অংশই কিন্তু অধীরবাবুর ভোট ব্যাংক। আবার অন্যদিকে যেটা বলছেন 48% যে মানে নন মুসলিম ভোট, সেখানেও আপনার অধীরবাবুর ভালো সংখ্যায় ভোট আছে। কারণ ব্লক ওয়াইজ যদি আপনি অ্যানালাইসিস করেন, গ্রাম পঞ্চায়েত হিসেবে যদি অ্যানালাইসিস করেন, দেখবেন যে ওনার যে মানে বিজয়, সেই বিজয়গুলো যেখান থেকে উনি ছিনিয়ে নিয়েছেন সেখানে যেরকম মুসলিম এলাকাগুলো আছে সেরকম হিন্দু এলাকাও আছে। তো তৃণমূল কংগ্রেস এই অঙ্কটা খুব ভালো করে বুঝেছে। এর ফলেই ওরা চেষ্টা করেছে যে মুসলিম ভোট যেটা সেটার মধ্যে ওরা ছেদ ঘটাতে, এবং ওরা বাইরে থেকে ওই যে ইউসুফ পাঠানকে প্রার্থী করে এনেছেন। পশ্চিমবাংলায় প্রচুর ওনাদের যদি প্রার্থী করতে হয়, অধীরবাবু তো নিজে মুসলিম না, উনি তো হিন্দু প্রার্থী হয়ে উনি মানে এই কেন্দ্র থেকে জয়লাভ করেছেন। তো তৃণমূল কংগ্রেস হিন্দু প্রার্থীও দিতে পারতো, আবার মুসলিম প্রার্থীও দিতে পারতো, কিন্তু এটার মধ্যে আরেকটি ইকুয়েশন আনার জন্য, মানে বিশেষ করে ইয়ুথদের প্রভাবিত করার জন্য, মহিলাদের প্রভাবিত করার জন্য একজন ক্রিকেট স্টারকে মানে এনে দাঁড় করিয়েছেন। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে এটাকে ভোট বিভাজনটা যাতে হয় এবং যে কোনো ভাবে হোক তৃণমূল কংগ্রেস যাতে এই আসনটি পায়। ঠিক, আমি একটু থামাচ্ছি। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল। নীল, এই মুহূর্তে বাংলার ভোট পরিস্থিতি নিয়ে তুমি কি দেখতে পাচ্ছ? দেখো, আজকে সব থেকে বাংলার যে আসনটি সব থেকে গুরুত্বপূর্ণ এবং গোটা দেশের রাজনীতিবিদদের আজকে যেই আসনে চোখ, এবং সঙ্গে ন্যাশনাল মিডিয়ার কিন্তু চোখ আজকে বহরমপুরের দিকে। অত্যন্ত একটা ইন্টারেস্টিং ভোট এবছর হচ্ছে। অধীরবাবু এতদিন প্রায় প্রত্যেকটা নির্বাচনে তার ধারে কাছে কেউ ঘেঁষতেই পারেনি। কি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে যখন তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছিলেন, পরপর পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় একবার আক্ষেপ করে বলেছিলেন মুর্শিদাবাদ আমাকে খালি হাতেই ফেরায়, এবং সঙ্গে মালদা। কিন্তু বিগত বিধানসভা নির্বাচনে যখন অধীরবাবুর নেতৃত্বে বাম এবং কংগ্রেস এই দুই দল জোট করলো, তারপর কিন্তু সেখানে তৃণমূলের একটা উত্থান দেখা যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2011 সালে শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদ দমকল বিধানসভাতে 11 জন কংগ্রেস কর্মী খুন হয়েছিল। অভিযোগের তীর অবশ্যই ছিল হচ্ছে বিজেপি, মার্জনা করবেন বামেদের দিকে। এবং অধীরবাবু যেই সময় তার রাজনীতির উত্থান, এই অধীরবাবু বিভিন্ন মামলাতে তাকে কিন্তু জেলে যেতে হয়েছিল। সেই সময়টা হচ্ছে সিপিএম এর আমলে বা বামফ্রন্টের আমলে। গঙ্গা দিয়ে অনেক জল বয়ে যায়, তারপরে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে এবং অধীর চৌধুরীর সঙ্গে বামেদের মাখো সম্পর্ক, যেইটাকে কার্যত এর আগের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে মালদা এবং মুর্শিদাবাদের যারা কংগ্রেস ভোটার তারা কিন্তু ভালো চোখে নেয়নি। এবং বিশেষ করে সংখ্যালঘু এলাকাগুলিতে সমস্ত সংখ্যালঘু ভোট কিন্তু চলে যায় তৃণমূলের দিকে। সেই তাতে কি হয়, মুর্শিদাবাদ এবং মালদাতে কার্যত বিধায়ক সংখ্যা শূন্য হয় কংগ্রেসের, যেটা কেউ কোনো রাজনৈতিক বিশ্লেষক পশ্চিমবঙ্গের স্বপ্নেও কল্পনা করতে পারেনি, অধীরবাবু হয়তো স্বপ্নেও কল্পনা করতে পারেনি। অন্যদিকে সংখ্যালঘু ভোট যখন তৃণমূলের দিকে চলে যায়, সংখ্যালঘু ভোটে তৃণমূলের উত্থান মুর্শিদাবাদ এবং মালদায়, অন্যদিকে কিন্তু এই দুই কেন্দ্রে বিজেপিরও উত্থান হয়। কেন? বিজেপি যে দুজন এমএলএ মুর্শিদাবাদ থেকে জিতেছিল, সেই জায়গাগুলি কিন্তু আবার সংখ্যাগুরু সম্প্রদায়ের আধিক্য, এবং সঙ্গে কিছু খ্রিস্টান সম্প্রদায়ের ভোট রয়েছে, সেই ভোটটা কিন্তু বিজেপির দিকে যায়। যার জন্য বিজেপি মুর্শিদাবাদ কেন্দ্র থেকে মানে জেলা থেকে দুটি আসন কিন্তু ছিনিয়ে নেয়, এবং মালদাতেও একটি আসন কিন্তু বিজেপি নিয়ে নেয়। এবারের যে নির্বাচন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে বেলডাঙ্গা, সুতি, এই জায়গাগুলিতে সংখ্যালঘু এরিয়া, কিন্তু এই জায়গাগুলিতে তোমার হচ্ছে বিহারি, উত্তরপ্রদেশ এবং অন্যান্য জায়গায় হিন্দি ভাষাভাষী যে সংখ্যালঘু ভোট সেই জায়গাতে রয়েছে।
অন্যদিকে তুমি যদি দেখো বহরমপুর কেন্দ্রে ডোমকল, বহরমপুর, এই সময় বহরমপুর টাউন, নওদা, এই জায়গাগুলিতে বাঙালি সংখ্যালঘু ভোটার রয়েছে। তৃণমূল কংগ্রেস যেটা মমতা বন্দ্যোপাধ্যায় টার্গেট করেছে যে ইউসুফ পাঠানকে দিয়ে মূলত বেলডাঙ্গা বিধানসভা থেকে শুরু করে সমস্ত জায়গাতে যে হিন্দি ভাষাভাষী যে সংখ্যালঘু ভোটটা আছে সেইটাকে ইউসুফ পাঠানকে দাঁড় করিয়ে নিয়ে নিতে। অন্যদিকে তৃণমূলের সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো নেতাদের নামিয়ে বাঙালি সংখ্যালঘু যদি ভোটটা ধরে রাখা যায় তাহলে কিন্তু তারা কিন্তু এবার এই কেন্দ্রে একটা ভালো ফল করতে পারবে। এইটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মাথায় বারবার ঘুরছিল, যার জন্য গুজরাট থেকে একজন স্বনামধন্য প্রাক্তন ক্রিকেটারকে নিয়ে এসে তিনি দাঁড় করিয়েছেন। এবং তৃণমূল কংগ্রেস খুব ট্যাক্টফুলি তাদের যে আইপ্যাক সংস্থা আছে সেই আইপ্যাক সংস্থাকে দিয়ে যে সমস্ত জায়গায় ইউসুফ পাঠানকে কোন কোন জায়গায় প্রচার করিয়েছেন যেখানে হিন্দি ভাষী সংখ্যালঘু ভোটার বেশি, সেইখানে কিন্তু সব জায়গাতে গিয়ে ইউসুফ পাঠান হিন্দিতে বক্তব্য রেখেছেন এবং প্রত্যেকটা জনসভাতে প্রচুর পরিমাণে কর্মী সমর্থকরা এসছেন। অন্যদিকে যেখানে বাংলাভাষী সংখ্যালঘু এলাকায় আছে সেইখানে কিন্তু ইউসুফ পাঠানকে বেশি না পাঠিয়ে তৃণমূলের যারা বাঙালি সংখ্যালঘু নেতা আছেন তাদেরকে সেখানে প্রচারে পাঠিয়েছেন। অন্যদিকে কংগ্রেস কিন্তু সেইভাবে এই কেন্দ্রে খুব একটা, অধীর চৌধুরী নিজেই স্টার ক্যাম্পেনার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাকে মুর্শিদাবাদ জেলা রবিন হুড একটা সময় বলা হতো। সেখানে কিন্তু সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধী বা মল্লিকার্জুন খার্গে কোনো নেতাই সেভাবে প্রচার করেনি। তার কনফিডেন্স ছিল তিনি নিজেই 100। কিন্তু যত সময় গেছে দেখা গেছে যে অধীর বাবুর কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটাই নেমেছে। অন্যদিকে বিজেপি প্রার্থী নির্মল সাহা তিনি আবার সংখ্যালঘু ভোটের তোয়াক্কাই করেননি। তিনি সংখ্যালঘু ভোটের, আমি যতদূর দেখেছি বা যতদূর আমি জানতে পেরেছি আমার সব প্রাক্তন সহকর্মীদের দিয়ে, সংখ্যালঘু এরিয়ায় যেইখানে বিজেপি একটা দুটো পঞ্চায়েতের আসন জিতেছে সেই সমস্ত জায়গায় গেছে, বাদ বাকি অন্য জায়গায় প্রচারে গিয়ে নির্মল সাহা সময় নষ্ট করেনি। নির্মল সাহা বরঞ্চ টাউন, যে টাউনগুলোতে বিজেপির ভোট রয়েছে, যেখানে হিন্দু ভোট, যেখানে খ্রিস্টান ভোট, তিনি সেইখানে সমানভাবে প্রচার করেছেন, সময় দিয়েছেন। অর্থাৎ বিজেপির এইখানে অঙ্কটা হচ্ছে সংখ্যালঘু ভোট নিয়ে কংগ্রেস আর তোমার তৃণমূল কংগ্রেস মারামারি করুক, আমরা সংখ্যা গুরু ভোটটা যদি নিয়ে নিতে পারি সেই ক্ষেত্রে 48% না, সেই ক্ষেত্রে যদি 35% বিজেপি যদি ভোট টানতে পারে তাহলে কিন্তু বিজেপি এই কেন্দ্রে ভালো ফল করার একটা চূড়ান্ত আশা রয়েছে। অন্যদিকে অধীর চৌধুরী কিন্তু সংখ্যালঘু ভোটকেও টানতে হবে, আবার সংখ্যা গুরু ভোটকেও টানতে হবে। তাই এই ম্যাচ বার করা কিন্তু অধীর চৌধুরীর কাছে অত্যন্ত কঠিন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এখন সবার মধ্যে ইকুয়েশন রয়েছে, সবার মধ্যে প্ল্যানিং রয়েছে, সবাই সবার মতো দৌড়ে বেড়াচ্ছে। আজকে যখন আমি দেখছিলাম যে কোন বিধায়ক, মানে তৃণমূল কংগ্রেসের ওই কেন্দ্রে, বহরমপুর কেন্দ্রে কিন্তু একজনও বিধায়ক কিন্তু কংগ্রেসের হাতে নেই, সব বিধায়ক তৃণমূল কংগ্রেসের, শুধুমাত্র দুটো হচ্ছে বিজেপি। তারাও কিন্তু, বিধায়করাও কিন্তু ঠিক একদম ওই সংখ্যা গুরু সংখ্যা লঘুর যে ইকুয়েশন, সেই ইকুয়েশন কিন্তু তারা বুথ অনুযায়ী কিন্তু বারবার করে রাউন্ড দিচ্ছেন। অন্যদিকে তৃণমূলের ব্লক সভাপতি, পঞ্চায়েত প্রধানরা তারাও কিন্তু সেইভাবেতেই কিন্তু আজকের দিনে তারা বাড়ি বাড়ি ভোটারদের কাছে যাচ্ছেন। কোথাও একটা আইপ্যাকের পরিকল্পনা, কোথাও একটা সংখ্যা গুরু ভোটের পরিকল্পনা বিজেপি, আর অধীর চৌধুরী ঠিক মিডিল নৌকায় পড়ে আছে, এক হাত সংখ্যালঘুদের দিকে আর অন্য হাতটি তার হচ্ছে সংখ্যা গুরুদের দিকে। এইভাবে ভোটের টার্গেট করে অধীর চৌধুরী ঘুরে বেড়াচ্ছেন। শেষ হাসি অবশ্যই আমাদের একেবারে 4 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে সুপ্রীতি। একেবারে তাই। ধন্যবাদ নীল তোমায়। আমরা এই নিয়ে আলোচনা করছিলাম। সঞ্জয় নীল যেটা বললো, এই যে শেষ হাসি হাসার জন্য বা সঞ্জয় দার কাছে যদি যাই, কি বলবেন? না, আমি তো আমার অবজারভেশনটা বললাম, তো আপনিও তো নীলবাবুর কণ্ঠে শুনলেন। আমি যেটা আমি মানে মুর্শিদাবাদ থেকে পত্রপত্রিকার মাধ্যমে যা, বিভিন্ন সংবাদ মাধ্যমে যা খবর উঠে এসেছে সেটাই বলার চেষ্টা করেছি। তো আলটিমেটলি এখন দেখুন, এখানে তো পশ্চিমবঙ্গে তো নির্বাচনটা এবার একটু, কেনই বা তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া ব্লকে যায়নি সেটা নিশ্চয়ই নিয়ে তারপর অনেক আলোচনা হয়েছে, এটা এখানে বলছি না। সে এখন ব্যাপারটা হলো, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সিট, বহরমপুর সিটি ইজ বেসিক্যালি প্রেস্টিজিয়াস টু ইন্ডিয়া ব্লক, এবং এটাকে তৃণমূল কংগ্রেসও প্রেস্টিজ হিসাবে নিচ্ছে। তো আলটিমেটলি দিনের শেষে
সেটা নির্ভর করবে যে অধীরবাবু কতখানি ভোট উনি যেটা দীর্ঘদিন ধরে রেখে এসেছিলেন সেটাতে তৃণমূল কংগ্রেস কতখানি বেসিক্যালি ভাগ বসাতে পারছে। ঠিক আছে, কারণ কি এখানকার যে পরিবেশটা যেটা ওনার কাছ থেকে শুনছিলেন, এখানে তো মোটামুটিভাবে কংগ্রেসের হাতে কোনো এমএলএ নেই। ঠিক আছে, খুব বেশি পঞ্চায়েতও নেই। ঠিক আছে, সুতরাং ওই নিচ থেকে গিয়ে ভোটটা যেটা আছে অধীরবাবুর হয়তো দীর্ঘদিনের সংগ্রামের যারা বিভিন্ন বন্ধুরা আছেন বা যে সমস্ত ভোটাররা আছেন যাদের নিয়ে ওরা হয়তো ওনার পাশে এসেছেন। আর লোকসভা নির্বাচনের ক্ষেত্রে অনেক ফ্যাক্টর কাজ করে। তো এখানে আশা করা যাচ্ছে যদি অধীরবাবু যদি বিগত সালে যে বছরগুলিতে যেভাবে একটা সংখ্যালঘু ভোটার থেকে যে একটা অংশ উনি আনতে পেরেছিলেন এবং এই যেখানকার যে মুসলিম অংশের জনগণ থেকে যে সাপোর্টটা পেয়েছেন বা হিন্দুদের থেকে যে সাপোর্টটা পেয়েছেন সেটাকে যদি ধরতে পারে তাহলে হয়তো অধীরবাবু হয়তো পাশ করে যাওয়ার সম্ভাবনা আছে। আর নয়তো বিজেপি আমার মনে হয় না যে এখানে এসে বিজেপি হয়তো বেসিক্যালি ইজ ওয়েটিং। কারণ কি আলটিমেটলি বিজেপি ইজ টার্গেটিং ফর দি বিধানসভা সিট। ঠিক আছে, এখানে এসে যদি অধীরবাবু পাশ করলে আলটিমেটলি যেটা মানে পিছন থেকে যদিও উনি ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রার্থী, তবে হয়তো বা সফট একটু হতেও পারে যেটা আলটিমেটলি তৃণমূল ইজ দ্য রাইভেল ইন ওয়েস্ট বেঙ্গল টার্গেট। ঠিক আছে, সুতরাং সেদিক থেকে হয়তো যে যেটা উনি বলছিলেন যে নির্মলবাবু সংখ্যালঘু ভোটের দিকে যাচ্ছেন না। ঠিক আছে, উনি যেখান থেকে যারা ওনারা যে সমস্ত সিটে পাশ করেছেন সেগুলোতেই ঘোরাঘুরি করছেন। এখন আলটিমেটলি হয়তো দেখা যাবে যে কি যে সংখ্যালঘু ভোটে যতটাই অধীরবাবু পান না কেন মুসলমান বা এই যে আমাদের মুসলিম ভাইদের কাছ থেকে যে সাপোর্টটা যদি উনি এনশিওর না করতে পারেন এটা সাবস্টেন্সিয়াল। কারণ কি সারা পশ্চিমবঙ্গেই বিভিন্ন জায়গায় যে ভোটার যে লাস্ট যে বিধানসভা নির্বাচনের প্যাটার্নটা দেখা গিয়েছে প্রায় মানে কি বলবো যেটা সাবস্টেন্সিয়াল মানে কি সিংহভাগেরও বেশি যদি বলি সবটাই কিন্তু একটাই কিন্তু এই যে টিএমসির পিছনে। ঠিক আছে, এখন ওইখানে কতখানি ওইখানকায় উনি কতখানি মানে ভাগ বসাতে পারছেন। উনি 20% 30% যদি সংখ্যালঘু ভোটার থেকে আনতে পারেন তাহলে হয়তো। একটু থামাবো, এই মুহূর্তে আরো একটা ছবি দেখাবো আপনাদের সামনে। ভোট দিলেই মিলছে কলা রুটি, পাউরুটি কলা মিলছে ভোট দিতে গেলে কোথায়, সেও ছবি ধরা পড়েছে মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদের এই মুহূর্তে ছবি দেখাচ্ছে যেখানে ভোট দিতে গেলে বহরমপুর লোকসভার নওদা থানার কানাপাড়ার 5 নম্বর বুথে মিলছে কলা পাউরুটি। তবে ভোটারদের এভাবে প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। আরো একবার অভিযোগ উঠে এসেছে বিরোধীদের থেকে, স্থানীয় তৃণমূলের যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা কলা পাউরুটি দিচ্ছেন, এমনকি টোটোর ব্যবস্থা করা হয়েছে বাড়ি থেকে ভোট কেন্দ্র পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষেত্রে। ভোটারদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বাড়ি থেকে, আবারও বাড়িতে ছেড়ে দেওয়া হচ্ছে, এভাবেই অভিযোগ উঠে এসেছে তৃণমূলের বিরুদ্ধে। মুর্শিদাবাদের সেই ছবি দেখাচ্ছি, ভোটারদের পাউরুটি এবং কলা দেওয়া হচ্ছে, তার সঙ্গে টোটো বা গাড়ির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে। কি অভিযোগ মুর্শিদাবাদ থেকে উঠে এসেছে শোনাবো। মানে কি দিচ্ছেন মূলত এখানে? আমরা কলা পাউরুটি পরিষেবা ভালোভাবে দিচ্ছি মানুষকে। কেন কেন? এটা যে মানুষ ভোট দিয়ে আসছে খুশি করে আসছে, খুশি মনে আমরা খুশি করার জন্য আমরা দিচ্ছি। ভোটের আবহাওয়া কেমন হবে মনে হয়? ভোটের আবহাওয়া এখানে খুব ভালো। ভোট হ্যাঁ, এখানে তৃণমূলের ভোট, ইউসুফ পাঠানের ভোট, এখানে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। ও ভোট 100-র মধ্যে 95 ইউসুফ পাঠানের ভোট হয়েছে। ওটা আমাদের তরফে থেকে। আপনারা কি বাড়ি থেকে গিয়ে নিয়ে আসছেন? আমরা বাড়ি থেকে টোটো করে নিয়ে আসছি। আমরা আপনারা শুনলেন তৃণমূলের যারা কর্মীরা রয়েছেন, স্থানীয় যে নেতারা রয়েছেন তারা জানালেন যে ইউসুফ পাঠানের ভোট, তাই ভোট সকাল থেকে শান্তিপূর্ণভাবে হচ্ছে। যারা ভোটার রয়েছেন তাদেরকে কলা পাউরুটি দিচ্ছেন তারা, এমনকি বাড়ি থেকে টোটো করে নিয়ে আসছেন ভোট কেন্দ্র পর্যন্ত। আমি আলোচনায় ফিরবো, সাংবাদিক সাজ্জাদা রয়েছেন আমাদের সঙ্গে। সাজ্জাদা, এই যে ছবি আমরা দেখছি কি বুঝলেন এই ছবি দেখে? এটা দেখলাম খুব একটা ভিড় না, এটা ওই কনফার্ম টিএমসির ভোটার আর কি। ওরা তো সেইভাবেই ওরা বাড়ি থেকে আনছেন এবং ওদেরকে একটু সেবা দিচ্ছেন। খুব একটা সিরিয়াস ইস্যু না। তো মানুষ যারা ডিটারমাইন ভোট দেবেন, কোন দলকে দেবেন, সেটা গরিব হোক, আর্থিক অবস্থা সচ্ছলতা যাই থাকুক, ধনী হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, মোটামুটি একটু ডিটারমাইন থাকেন, বিশেষ করে লোকসভায় ভোটের ক্ষেত্রে। তো এখানে ওই নীল বলছিল এবং আলোচনায় উঠে এসছে যে বিধায়ক নেই,
তো কিভাবে লোকসভা আসনকে মানে টার্গেট করতে পারে বা এটাকে মানে জয়ের দিকে নিয়ে যেতে পারে। তো আমি সেই হিসাবে 2019-এর দিল্লি লোকসভা যে নির্বাচন হয়েছে, মানে লোকসভা নির্বাচনে দিল্লির যে অবস্থাটা ছিল 2019-এ, সেখানে বিজেপির হার্ডলি 2টো না 3টে আসন ছিল বিধানসভায়, কিন্তু 60টা লোকসভা আসনই দিল্লিতে বিজেপি পেয়েছিল। তো একটু ডিফারেন্স আছে স্থানীয়ভাবে, যেভাবে মানে ভোটাররা চিন্তা করেন সেভাবে মানে বিধানসভার ক্ষেত্রে সেভাবে লোকসভার ক্ষেত্রে করেন না। এটাই একটা মোটামুটি আমরা দেখে আসছি। কিছু কিছু এলাকার ক্ষেত্রে একটু ভিন্নতা আসে, যেরকম উত্তরপ্রদেশে, বিহারে এবং রাজস্থানে কিছুটা একটু অন্যরকম হয়, যে স্থানীয়ভাবে যে নির্বাচনগুলি হয় সেটা মানে সবচেয়ে বড় যে নির্বাচন লোকসভা নির্বাচন, সেখানে এটার রিফ্লেকশনটা হয়। তো কিন্তু জেনারেলি এটা হয় না। আর এবারের যে নির্বাচন, সেই নির্বাচনে পশ্চিমবাংলা একটা গুরুত্বপূর্ণ রাজ্য, সেখানে টিএমসি একটা ইন্ডিয়া জোটের একটা অন্যতম প্লেয়ার, সেখানে এই ইন্ডিয়া জোট ছেড়ে এককভাবে লড়াই করলো এবং এটা মানে ইন্ডিয়া জোটের যে অন্যতম যে জেনারেল অধীর রঞ্জন চৌধুরী, অনেক জেনারেলের মধ্যে একজন, উনাকে কেন টার্গেট করলো এটা আমার কাছে একটু লেগেছে। মনে হচ্ছে একটু মানে টিএমসির সাথে একটা নির্দিষ্ট একটা দলের একটু গোপন সমঝোতা হতেও পারে। এটা হতে পারে যে পশ্চিমবাংলায় কোনো ইন্ডিয়া জোটের অ্যালায়েন্স হবে না। এই কারণে কেন বলছি, কারণ ভিন্ন ভিন্ন জায়গায়, ভিন্ন প্রদেশে, রাজ্যে বড় বড় নেতারা ওই এজেন্সিগুলোর নোটিশ পেলে জেলের বাতাস খেয়ে আসলো। দেখা যাচ্ছে যে ওই যে তথাকথিত ভাইপো মানে একদম নির্দ্বিধায় মানে উনি প্রচার টচার করছেন, দলের সব কাজকর্ম দেখছেন, ওনাকে ছোঁয়া হচ্ছে না। তো এটা একটা জাস্ট আশঙ্কা আর কি আমার। আর এর মাঝে সার্বিকভাবে ইন্ডিয়া জোটের যে অবস্থান, সেখানে 3টি রাজ্যে আমরা একটু এক্সটেন্ড করছি আর কি আলোচনাটা, যে 3টি রাজ্যে এবার সেই জোটটা মানে কাজ করেনি। একটা হচ্ছে কেরালা, একটা পশ্চিমবাংলা, একটা পাঞ্জাব। পশ্চিমবাংলায় টিএমসি মানে জোট করে নির্বাচনে যায়নি, আবার বাম কেরালায় জোট করে নির্বাচনে যায়নি, আলাদা লড়াই করছে। আবার পাঞ্জাবে আপ জোট করে যায়নি, কংগ্রেস আপ আলাদা লড়াই করছে। এই 3টি গুরুত্বপূর্ণ রাজ্যে আলাদা আলাদাভাবে লড়াই হচ্ছে, কিন্তু একমাত্র পশ্চিমবাংলা ছাড়া বাকি 2টো রাজ্যে পাঞ্জাব এবং কেরালায় বিজেপির সেরকমভাবে মানে তারা উঠে আসতে পারেনি যে একটা মানে নির্বাচনে একটা মানে বলা যায় একটা শক্তি হিসেবে উঠে আসার ক্ষেত্রে। পশ্চিমবাংলায় এবার যেটা ধারণা যে 2019-এ বিজেপি যেই রেজাল্ট করেছে, সেই রেজাল্টটা হয়তো রাখবে বা এর থেকে বেশি করবে, আবার কেউ কেউ বলছে এর থেকে কম হবে। কিন্তু পশ্চিমবাংলায় বিজেপি একটা বড় ফ্যাক্টর, এবং এই যে তাদের যে অগ্রযাত্রা, সেটা আগামী আমাদের সহযোগী বক্তা বলছিলেন যে বিধানসভাটা মূলত টার্গেট, এবং আগামী বিধানসভা নির্বাচনে এই অগ্রযাত্রা বজায় রাখলে বিজেপি একটা বড় ধরনের একটা কিছু মানে ঘটনা ঘটিয়েও দিতে পারে আর কি। তো সার্বিকভাবে আজকের এই নির্বাচনে বলা যায় যে 96টা আসনে নির্বাচন হচ্ছে, এবং প্রায় 18 কোটি মানুষ এই মানে নির্বাচক মণ্ডলী এই নির্বাচনে অংশগ্রহণ করবে। কত শতাংশ ভোট পড়বে এটা আমরা দিনের শেষে আমরা দেখতে পারবো। কিন্তু এই যে 17 কোটির বেশি মানুষ যে ভোট দিচ্ছেন বা ভোটার আজকে, এটা এই সংখ্যার জনসংখ্যা নিয়ে কিন্তু পৃথিবীর বহু দেশে, বহু বড় বড় রাষ্ট্র কিন্তু মানে ভৌগোলিক দিক থেকে বড় রাষ্ট্র কিন্তু এত জনসংখ্যা নেই, যেটা আজকের দিনে 96টা আসনের জন্য যারা ভোটার হিসেবে যারা চিহ্নিত হয়েছে। এবার নিয়ে যাব আপনাদের বীরভূম বিধানসভা কেন্দ্র, বীরভূম লোকসভা, যেখানে ভোট দিলেন শতাব্দী রায়, অর্থাৎ আরো একজন স্টারের ছবি দেখাবো এই মুহূর্তে দাঁড়িয়ে, যে বীরভূম বারবার গরু পাচার থেকে শুরু করে বালি পাচার থেকে শুরু করে একাধিক অভিযোগ উঠে এসেছে যে লোকসভা থেকে। সেই লোকসভারই অন্যতম একজন তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল, তিনি বর্তমানে জেলেই রয়েছেন। সেই বীরভূমের তৃণমূলের অন্যতম স্টার যিনি বলতে পারি শতাব্দী রায়, সেই শতাব্দী রায় ভোট দিলেন। এই মুহূর্তে সেই এক্সক্লুসিভ ছবি দেখা
দেখাচ্ছি নিউজ ভ্যানগার্ডের পর্দায় গোটা পশ্চিমবঙ্গের ভোট, বিশেষ করে 8টি আসনে আজকে ভোট চলছে, যার মধ্যে বীরভূম, যার মধ্যে মুর্শিদাবাদ, যার মধ্যে নদিয়া, বর্ধমান ভীষণ গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কেন্দ্রে। তবে শতাব্দী রায়ের সেই ছবি আমরা দেখাচ্ছি। ভোট কেন্দ্রের ভেতরে ঢুকলেন, সেখানে ভোট দিচ্ছেন, একই সঙ্গে কথা বলছেন ভোট কর্মীদের সঙ্গে। শতাব্দী রায়ের কি বক্তব্য উঠে এসেছে বীরভূম থেকে তৃণমূলের অন্যতম স্টার প্রার্থী শতাব্দী রায় কি জানাচ্ছেন, শুনুন। সকাল থেকে দু জায়গায় দুটো কমপ্লেন জমা পড়েছে যে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, কিছু সমস্যা আছে। তোমার কাছে কি খবর এসে পৌঁছেছে? তো সব খবরের দায়িত্ব তোমাদের নেওয়া না, যত আমি তো জানিও না, আমি এই শুনছি। সাঁইথিয়া 115 নম্বর বুথে সেখানে বিজেপি এদেরকে বাধা দেওয়া হয়েছে বাড়ি থেকে বেরোনোর সময় এবং মারধর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের তরফ থেকে। এরকমটা মানে অভিযোগের দিয়ে তৃণমূলের দিকে কি বলবেন? দেখো, আমি তো এগুলো জানি না। পজিশনে না থাকলে তোমরা বানাচ্ছ না ওরা বানাচ্ছে না সত্যি সেটা দেখার বিষয়। এখন তো সাংবাদিকের ওপর একটা সাংবাদিক দরকার হয়ে যায় যে তাদের সত্যতা কত, সেই জন্য আমি এখন এটা নিয়ে কোনো মত দিতেই পারবো না, কোনো কথা বলতেই পারবো না। মোটামুটি এখন সকাল থেকে শুরু হয়ে গেল তোমার, আমার শুরু হলো, তোমাদেরও শুরু হলো। এবং এই যে বিভিন্ন বুথে তুমি যাবে, মোটামুটি কটা বুথ তুমি কভার করতে না আরম্ভ ঠিক নেই, মানে আমরা যেখানে রাস্তায় পাবো সেরকম ভাবে। আপনারা শুনলেন শতাব্দী রায়, তৃণমূলের অন্যতম স্টার প্রার্থী, যার বক্তব্য আমরা শোনালাম। এই মুহূর্তে দাঁড়িয়ে শতাব্দী রায় তিনি সাংবাদিকদের নিয়ে এবার প্রশ্ন তুললেন, কি বলবেন? এক্স্যাক্টলি কি বলেছেন আমি একটু শুনতে পাইনি। আমরা আরো একবার শোনাবো শতাব্দী রায়ের যে বক্তব্য উঠে এসেছে, শোনাবো একবার। একটু আরেকবার যদি রিপ্লে। সকাল থেকে দু জায়গায় দুটো কমপ্লেন জমা পড়েছে যে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে, কিছু সমস্যা আছে। তোমার কাছে কি খবর এসে পৌঁছেছে? তো সব খবরের দায়িত্ব তোমাদের নেওয়া না, যত আমি তো জানিও না, আমি এই শুনছি। সাঁইথিয়া 115 নম্বর বুথে সেখানে বিজেপি এদেরকে বাধা দেওয়া হয়েছে বাড়ি থেকে বেরোনোর সময় এবং মারধর করা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের তরফ থেকে। এরকমটা মানে অভিযোগের দিয়ে তৃণমূলের দিকে কি বলবেন? দেখো, আমি তো এগুলো জানি না। পজিশনে না থাকলে তোমরা বানাচ্ছ না ওরা বানাচ্ছে না সত্যি সেটা দেখার বিষয়। এখন তো সাংবাদিকের ওপর একটা সাংবাদিক দরকার হয়ে যায় যে তাদের সত্যতা কত, সেই জন্য আমি এখন এটা নিয়ে কোনো মত দিতেই পারবো না, কোনো কথা বলতেই পারবো না। মোটামুটি এখন সকাল থেকে শুরু হয়ে গেল তোমার। শতাব্দী রায়ের বক্তব্য আমরা শোনালাম, যেখানে সব খবরের দায়িত্ব কি তোমরা নিয়ে নিচ্ছ, তিনি ঠিক এই কথাই উল্লেখ করেছেন। অন্যদিকে সাংবাদিকদের সত্যতা কোথায় সেটা দেখার জন্য সাংবাদিকদের উপরেও সাংবাদিকের প্রয়োজন হয়ে পড়ে, এমনটাই তিনি বক্তব্য পেশ করেছেন ভোট দেওয়ার পরে। কি বলবেন? উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই প্রশ্নটা উনি মানে মানতে পারেন না যে মানে এরকম ভোট প্রদানে বাধা দেওয়া হচ্ছে এবং কিছু ক্ষেত্রে অপ্রীতিকর ঘটনা হচ্ছে। উনি যেটা চেয়েছেন সাংবাদিক প্রশ্ন করবে যে মানে সব সুখকর আছে এবং সব প্রশংসার পাত্র, মানে কিন্তু ভোটে কিছু অবাঞ্ছনীয় ঘটনা ঘটেছে এবং সেক্ষেত্রে শাসক দলের কেউ জড়িত, এরকম কিছু একটা ইঙ্গিত আছে। তো এই জাতীয় প্রশ্ন উনি মেনে নেননি আর কি। এর পরিপ্রেক্ষিতে উনি ওনার প্রতিক্রিয়া দিয়েছেন। প্রতিক্রিয়াটা একটু সেভাবে দিয়েছেন যে কতটা বিশ্বাসযোগ্য এবং আপনারা যেভাবে করেন এগুলো কতটা সত্য। এখন তো সাংবাদিকরা মানে নানাভাবে বায়াসড, মূলত এগুলোই উনি বোঝাতে চেয়েছেন আর কি। এই রাজনীতিবিদরা আজকাল এরকমই ওদের মনোভাব ব্যক্ত করেন যখনই কোনো কঠিন প্রশ্নের সম্মুখীন হন। তো এই একটি বুথের একটা ঘটনা কিংবা কয়েকটি ঘটনার কথা বলা হয়েছিল যেখানে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে বা মডেল কোড অফ কন্ডাক্ট যেটা এমসিসি, এটা ভায়োলেট করা হচ্ছে। তো প্রার্থী হিসেবে উনি বলতে পারতেন যে এই বিষয়টা আমার জানা নেই, তবে কিছু ঘটনা হয়ে থাকলে নিশ্চয়ই কমিশন এই বিষয়ে, নির্বাচন কমিশন যথাবিধি অঙ্গুলি হেলন করেছেন। এবং এটা প্রত্যেক নির্বাচনে দেখা যায় প্রার্থীরা এরকম প্রতিক্রিয়া দেন আর কি। ঠিক, আমি এই মুহূর্তে যোগাযোগ করেছি আমাদের নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর সাংবাদিক নীল বণিক রয়েছে। নীল, তুমিও একজন সাংবাদিক প্রার্থী, আমরা দেখলাম তৃণমূলের। শতাব্দী রায়ের এই বক্তব্যকে তুমি কিভাবে দেখছো? খুব হাসি পাচ্ছে, এক কথায় যদি উত্তর দিই তাহলে খুব হাসি পাচ্ছে। কারণ শতাব্দী রায় প্রথম যে বছর নির্বাচনে দাঁড়িয়েছিলেন সেই বছর শতাব্দী রায়ের একাধিক নির্বাচনী জনসভা আমি কভার করেছিলাম। সেই সময় বীরভূমের বাদ ছিলেন অনুব্রত মণ্ডল।
সেই বাঘের ডেরাতে গিয়েও সিপিএম নেতাদের থেকে রক্ষা পেতে তিনি বারবার কিন্তু সাংবাদিকদের দ্বারস্থ হয়েছিলেন। এবং সেই সময়টা আমার মনে আছে, ভোটের দিন একদম ভোর 5টার সময় শতাব্দী রায় প্রত্যেক সাংবাদিককে, ইভেন আমিও, আমার গাড়ির পেছনে তোমরা থেকো, সারাদিন ইলেকশনটা কভার করতে হবে, শতাব্দী রায় আমন্ত্রণ জানিয়েছিল। আমন্ত্রণ জানানোটা কোনো অন্যায় নয়, সেদিন তার সাংবাদিকদের প্রয়োজন পড়েছিল সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে। আজকে তিনি ক্ষমতায়, তিনি সাংবাদিকদের কিভাবে সেখানে প্রশ্ন করতে হবে সেটা কার্যত মুখে না বললেও তার যে বডি ল্যাঙ্গুয়েজ সেইটাকে তিনি মানে বোঝাচ্ছিলেন যে এগুলো অবাঞ্ছিত প্রশ্ন, এরকম কোনো অভিযোগ নেই। তিনি সব ভালো, যে আমার সিনিয়র দাদা সাজ্জাদ এই কথাটা বললেন যে উনি হয়তো শুনতে চেয়েছিলেন সব ভালো সব ভালো। অর্থাৎ শতাব্দীরা দেখো, যে রাজা তার সবসময় চরিত্র বদল হয়, এটা চিরাচরিত প্রথা। তো শতাব্দীরা একটা সময় সাংবাদিকদের সঙ্গে যে ব্যবহার করতেন, সাংবাদিকদের যেভাবে তিনি নজরে দেখতেন, আজকে দেখা গেল তিনি তো এখন ক্ষমতায় রয়েছেন, এখনো বিদায়ী সাংসদ। সেই জায়গাতে দাঁড়িয়ে তার ব্যবহারটা 100% পরিবর্তন হয়ে গিয়েছে। আবার এই ব্যবহারটাও হয়তো মানুষ দেখছেন, মানুষ ঠিক করবেন কি করবেন। তবে যেভাবে সাংবাদিকদের উপরও সাংবাদিক প্রয়োজন, যে কথাটা তিনি বললেন, সেই জায়গাতে অত্যন্ত একটা আপত্তিকর শব্দ, সাংবাদিকদের উপরে সাংবাদিক, এই কথাটা বলে তিনি কি বোঝাতে চাইলেন ঠিক আমার বোধগম্য হলো না। আমাদের মানে সাংবাদিকরা যারা আজকে ফিল্ডে কাজ করছেন তাদের উপরে আবার সাংবাদিক বসাবেন, তাহলে কি তিনি বোঝাতে চাইছেন যে সাংবাদিক যারা ফিল্ডে কাজ করছেন তাদের উপরে বসেদের, মানে আমাদের যারা বস থাকেন তাদের নজরদারি বাড়াতে হবে? তিনি কি এটা বোঝাতে চাইলেন? না তার পছন্দের যারা সাংবাদিক বা তার পছন্দের যে সমস্ত সংবাদ মাধ্যম তাদেরকে বীরভূমে নিয়ে এসে যারা আজকে গ্রাউন্ড জিরোতে সারাদিন এই গরমে কাজ করছেন তাদের উপর তিনি নজরদারি রাখবেন? সে কথাটা ক্লিয়ার ঠিক বুঝতে পারলাম না। তবে এইটুকু বুঝতে পারলাম যে শতাব্দী রায় যে কথাটা বললেন তাতে একরাশ হাসি ছাড়া আর অন্য কিছু আমি বলতে পারছি না। দ্বিতীয় কথা হচ্ছে, শতাব্দী রায়ের আজকে যে ব্যবহার দেখলাম, সেই ব্যবহার থেকে অন্তত 15 বছর আগে শতাব্দী রায় এই ভোটের একটা সকালে তিনি কি ব্যবহার করেছিলেন, সেই দুটো ছবি একসঙ্গে আজকে আমার স্মৃতিতে আসলো। এবং শতাব্দী রায়ের সম্পর্কে যে ভাবনা, যে শতাব্দী রায়ের সম্পর্কে আমার সঙ্গে শতাব্দী রায়ের অত্যন্ত ব্যক্তিগত সম্পর্ক ভালো, দুদিন আগেও কথা বলেছি। আজকে শতাব্দী রায়ের যে বক্তব্য শুনলাম তাতে শতাব্দী রায় যে 100% চেঞ্জ হয়েছে ক্ষমতার পরে, সেটা কার্যত তিনি নিজেই প্রমাণ করলেন। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ নীল। একেবারে আমরা যাবো এবার সঞ্জয় দার কাছে যাব। সঞ্জয় দা, এই যে একের পর এক আমরা দেখতে পাচ্ছি অভিযোগ, তার মধ্যে শতাব্দী রায়ের এই বক্তব্য আমরা দুই সাংবাদিকের থেকেই নিলাম, আপনার রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কি প্রতিক্রিয়া থাকবে? দেখুন, প্রথমত আমি কিছুক্ষণ আগেও বলেছি, এবার যে চতুর্থ দফায় নির্বাচন পশ্চিমবঙ্গে কিন্তু গত যে আগের তিনটে যে দফা গেছে তার থেকে একটু ভিন্ন চরিত্রই লক্ষ্য করা যাচ্ছে। আর আপনাদের এক্সিকিউটিভ ডিরেক্টর বলছিলেন, নিউজের যিনি এক্সিকিউটিভ এডিটর বা আমার মানে পাশে যিনি আছেন, তা উনিও বলছেন, আসলে দেখুন, এটা তো যখন কারোর কিছু বলার থাকে না তখন এইভাবেই বলতে হয় আমার মনে হয়। কারণ উনি কথাটাকে অ্যাভয়েড করতে পারতেন, কারণ অলরেডি প্রায় 1000, আমি 11টার সময় বুদ্ধ খবর দেখছিলাম, পশ্চিমবঙ্গে প্রায় more than 1000 complaints are already lost to the election commission, ঠিক আছে, অন ভেরিয়াস ইস্যুস, ঠিক আছে, কাউকে ঢুকতে দিচ্ছে না, কাউকে ভোটারদের বাধা দিচ্ছে, বা কোথাও কোথাও মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন হচ্ছে। তো এখন উনি হয়তো, আপনারা যারা মাঠে কাজ করেন আপনারা জানেন, ঠিক আছে, যে হয়তো অনেক সময় যেটা সত্য কথা সেটা বললে হয়তো অনেক সময় অনেকের সেভাবে হয়তো স্বার্থে হয়তো আঘাত লাগে, যে পার্টটা যদি কখনো আঘাত লাগে তখন সেটাতে একটা রিয়াকশান একটা আসে, সেই রিয়াকশানটাই হয়তো উনি দিয়েছেন। আমার যেটা ব্যক্তিগত মনে হয় আর কি। কারণ কি, আজকে তো দেখুন এখানে তো যেটা দেখা যাচ্ছে সেটা তো মোটামুটি গ্রাউন্ড রিয়েলিটি থেকে, গ্রাউন্ড থেকে বলছে। যিনি সাংবাদিক উনি তো আর যে আমাদের মতো এরকম চার দেওয়ালের ভিতর না, এসি রুমে না, উনি মাঠে থেকে দেখছেন
যে ওই তো কিছুক্ষণ আগে দেখছিলাম কোথায় পাউরুটি দিচ্ছে বা কোথায় কিভাবে কাকে ভোট দিতে হয়তো অনেকে যাওয়ার পথে আটকাচ্ছে, ও অনেকে অনেক ধরনের ইন্টারভিউ দেখাচ্ছে, এগুলো তো সব লাইভ, জনগণ তো দেখতে পাচ্ছে, ঠিক আছে না? সুতরাং এর মধ্যে থেকে জনগণ যা বুঝার ঠিকই বুঝতে পেরেছে, ঠিক আছে? এটা সত্যি কথা, ক্ষমতায় থাকলে দীর্ঘদিন সবারই কিছুটা পরিবর্তন আসে, সেটা শতাব্দী রায়ের মধ্যে নিশ্চয়ই আস্তে আস্তে পরিলক্ষিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এখন সঙ্গীতা, আমরা এখনো একটার আপডেট পাইনি, তবে 11টা অবধিও যদি ধরি, গোটা দেশে ভোট করেছে 25%, যেটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম। কি মনে হয় চতুর্থ দফার ভোটে এখনো পর্যন্ত 25% ভোট করলো, কোথাও গিয়ে কি কম মনে হচ্ছে না? এখন পর্যন্ত 11টা অবধি 11টা অবধি একটার আপডেটটা এখনো অবধি আসেনি, আসলেই আমি জানাবো দর্শকদের, কিন্তু এখনো 11টা পর্যন্ত যেটা পাচ্ছি না, একটা আপডেট আসেনি না, আসতে দেরি হবে তো, কারণ সবে 1:30 বাজে, এখনো পর্যন্ত সেই আপডেট এসে পৌঁছায়নি। দেখুন এইবার যে 3টে ফেজ গেল মোটামুটি ভাবে, সেটা 66% ভোট সেটা আছে দেখা যাচ্ছে, ঠিক আছে? পরবর্তী প্রথম 2 দফাতে ইলেকশন কমিশন কিছুটা নোটিফিকেশন পরবর্তী সময়ে দিয়েছে, দেখা যাচ্ছে অ্যারাউন্ড 66%, এবং থার্ড ফেজও 66%, মানে কি 1/3 ভোটার এবার কিন্তু ভোট দিচ্ছে না, ঠিক আছে? কেন, এর পেছনে তাহলে কারণ কি থাকবে? না, কারণগুলো নিয়ে অনেকের অনেক নানান রকমের মতামত রয়েছে। 1 নম্বর গরমের কথা বলছে, অনেকে বলছে যে লোকসভা নির্বাচনের সময় অনেকেই মানে হয়তো কর্মস্থল হয়তো অনেকের পরিবর্তন হয়েছে, যে জায়গার ভোটার তার কর্মস্থল হয়তো অন্য জায়গায়, সেখানে যেতে পারছে না। আর তার মধ্যে একটা বিশাল সংখ্যক যেটা নাকি ইউথ সেকশন যেটা আছে, ওনাদের কর্মস্থল হয়তো কারোর বাড়ি বিহার, ঠিক আছে, সে কাজ করছে ব্যাঙ্গালোর বা কর্ণাটকে বা তামিলনাড়ু বা পুনায়, সেই ক্ষেত্রে ওনারা হয়তো ভোট দিতে যাওয়ার জন্য আসতে পারেনি। আর একটা ফ্যাক্টর, কদিন আগে একজন প্রদীপ গুপ্তা বলছিলেন, উনি এক্সিস ইন্ডিয়ার যেটা উনি জেনারেলি ইলেকশনের পর যেটা নির্বাচন করেন, উনি একটা কথা, সুন্দর কথা বলছেন, আমাকে স্ট্রাইকিং করছে এটা, সেটা হলো এটা কিন্তু কোভিডের পরবর্তী সময়ে প্রথম নির্বাচন। লাস্ট ইলেকশনের তখন প্রায় 90 কোটি ভোটার ছিল, এবার প্রায় 97 কোটি ভোটার। এখন উনি বলার চেষ্টা করেছেন যে কোভিড পিরিয়ডে প্রচুর লোক মারা গিয়েছেন, মোর দেন 2 crores, এবং এক্সাক্ট নাম্বারটা কত সেটা বলা যাচ্ছে না। এখন ওদের মধ্যে উনার যেটা বক্তব্য সেটা হলো যে নাম্বার অফ টোটাল ভোটার কিন্তু এইবার কিন্তু গতবার যে পরিমাণে ভোট দিয়েছে তার থেকে বাড়বে, যেহেতু টোটাল নিচেরটা যেহেতু 97 কোটি। আর সেকেন্ড যেটা হলো যে ওই যে একটা বিশাল সংখ্যক লোক যে আপনার যারা নাকি মারা গিয়েছে, ওদের হয়তো ভোটার স্লিপে যে ভোটার লিস্ট আছে তার মধ্যে থেকে ওদের নাম কাটা গিয়েছে কিনা সেটাও কিন্তু ভেরিফাই হয়নি, বা সেটাও কিন্তু স্টাডি হয়নি, ঠিক আছে? সুতরাং এই ফিগারগুলো যদি আপনি মিলান, তাহলে গিয়ে আপনি লক্ষ্য করে দেখবেন যদি ডিনোমিনেটরটা যে আর একটু কমে যায়, যদি 97 কোটি থেকে যদি এটা কমে 3 কোটি কমে যায়, বা কত লোক এই যে লোকটা মারা গিয়েছে, যারা মারা গিয়েছে কোভিডের পরবর্তী সময়ে, তো সুতরাং এক্সাক্ট যে নাম্বারটা আছে এই নাম্বারটা যদি একটু নিচের দিকে নামিয়ে আনা হয়, তাহলে দেখবেন যে হয়তো ভোট পার্সেন্টেজ আর একটু বাড়তেও পারে, ঠিক আছে? তো কিন্তু এটা একটা সত্যি কথা যে ওভার দ্য ইয়ার্স যেটা দেখা যাচ্ছে, এইবার কিন্তু নির্বাচনে প্রায় গড়ে 1/3 ভোটার কিন্তু ভোট দেয়নি, ঠিক আছে? ইট ইজ অ্যারাউন্ড 66%, মানে প্রায় 3 ভাগের 1 ভাগ ভোট দেয়নি। এখন এই ট্রেন্ডটা আমার মনে হয় ন্যাশনাল ফেনোমেনা, ইন অল ফেজেস ইউ উইল গেট দিস, এবং তার অনেকগুলো কারণ হতে পারে। অর্থনৈতিক ব্যাপার আমি কদিন আগে বলছিলাম, ঠিক আছে? কারণ কি মানুষের কিন্তু যত রাজনৈতিক পার্টির উপর যার যত নির্ভরতা কমবে, তাকে কিন্তু আপনি তত কম আপনি ভোটের বাক্সে বা ভোটদানে হয়তো তাকে দেখবেন যে সে একটু এলুফ থাকতে পারে। কারণ কি, বিকজ আমার যদি এখন যদি চাকরির যদি একটা ব্যাপার থাকে, আমার ছেলে যেমন ব্যাঙ্গালোর চাকরি করে, গত নির্বাচনে সে ভোট দিয়েছিল, এবার দিতে পারেনি। এরকম ত্রিপুরা রাজ্যে এরকম প্রচুর ছেলেপুলে আছে যারা নাকি আপনার বাইরে চাকরি করে। তো এই যে ইউথ সেকশনে যেটা বড় সেকশন আছে, স্টাডিটা একটু খুব ভালো করে দেখতে হবে হু আর অ্যাবসেন্টিস, ঠিক আছে? অ্যাবসেন্টিসটা কারা? অ্যাবসেন্টিসটা যদি আপনার যদি এই যে বৃহৎ এই যে ইউথ সেকশনটা যদি হয়, তাহলে এটা মেনে নিতেই হবে যে এটা একটা বড় মানে এই যে কর্মের একটা ব্যাপার আছে, আমরা যেটাকে বলি এই যে মাইগ্রেশন, এমপ্লয়মেন্টের যে মাইগ্রেশন যেটা হয়েছে, মানে কর্মের জন্য বাড়ি থেকে চলে গিয়েছি, এখন ভোটের জন্য আবার এসে ভোট দেব,
এতখানি মানে ভোট দেওয়ার জন্য সিনসিয়ারিটি, যদি দূর থেকে যদি আবার এসে ভোট দিতে যায় তার জন্য একটা অর্থনীতি, একটা খরচের ব্যাপার আছে, উইল বিয়ার অল দিস থিংস, ঠিক আছে, ছুটির ব্যাপার আছে, হয়তো ভোটের দিনে হয়তো সরকার হয়তো যে এলাকায় ভোট হচ্ছে সেখানে ছুটি দিচ্ছে, কিন্তু যে লোকটা ব্যাঙ্গালোরে চাকরি করে, যে লোকটা দিল্লি চাকরি করে, তার পক্ষে কলকাতায় ছুটে এসে ভোটটা দেওয়া। এবং এটা একটা কিন্তু এটা আমরা কোভিড পিরিয়ডে দেখেছি, পরিযায়ী শ্রমিকের একটা অবস্থা দেখেছি, কত লোক বাইরে কাজ করতো, ঠিক আছে, পরিযায়ী শ্রমিক যারা আছে আমরা লক্ষ্য করেছি যখন জায়গায় যখন ফিরতে হবে তখন নানা জায়গায় আমরা দেখেছিলাম প্রচুর লোক আটকা পড়ে গিয়েছিল। এখন এই লোকগুলোর কত পার্সেন্ট লোক এই ভোট কেন্দ্রে এসে ভোট দিয়েছে, দিস ইজ অলসো এ ফ্যাক্টর, ঠিক আছে। আমরা বলছি যে হয়তো 2019 থেকে এবার ভোটটা কমে গিয়েছে, কিন্তু 2019-এর পরিস্থিতি আর 2024-এর পরিস্থিতি, এই যে পরিযায়ী শ্রমিকের কত পার্সেন্ট লোক ভোট দিয়েছে, বা যারা বিভিন্ন কর্মসূত্রে বাড়ি থেকে বাইরে গিয়েছে তারা কতখানি ভোট দিয়েছে, গরমের একটা ইম্প্যাক্ট আছে। আর আপনি লক্ষ্য করে দেখবেন যে অনেকটা ছুটি যখন নাকি দেওয়া হয়েছিল তখন প্রথম দিকে দুটো নির্বাচন হয়তো শুক্রবার দিন ভোট পড়েছিল, যে বিভিন্ন এক্সপার্টরা যেটা বলছিল, তো দেখা গিয়েছে অনেকেই করেছে কি শুক্রবার এবং শনিবার রবিবার দুদিন ছুটি, ঠিক আছে, হয়তো কেউ বেড়াতে চলে গিয়েছে। সো দেয়ার আর ডিফারেন্ট রিজনস, কিন্তু আলটিমেটলি যে সাবস্টেন্সিয়াল ফল হয়েছে সেটা কিন্তু ব্যাপার না। আরেকটা ফ্যাক্টর যেটা অনেকেই বলতে চেষ্টা করছেন, যদি দেখা যায় দ্য ফরগোন কনক্লুশন, মানে ডিল ইজ ডান অনেকে বলে, হয়তো যারা ভোটাররা হয়তো জানে যে হয়তো ওরা জিতবে, ঠিক আছে, ভোট দিয়ে আর কি লাভ হবে, ঠিক আছে, দিস মে অলসো বি এ ফ্যাক্টর। এখন আলটিমেটলি যেটা নাকি বিভিন্ন জায়গায় নির্বাচনের ফলে দেখা দিয়েছে যে যেখানে যেখানে তীব্র কম্পিটিশন আছে, প্রতিযোগিতা যেখানে বেশি আছে, সেখানে কিন্তু ভোট পার্সেন্টেজ কিন্তু বেড়েছে, বা গতবারের তুলনায় খুব বেশি ফল করেনি। গতবার যেখানে 69% ছিল সেখানে 68% বা 67%। সুতরাং প্রত্যেক তো আপনি দেখবেন যেখানে কম্পিটিশন বেশি থাকবে সেখানে কিন্তু ভোট পার্সেন্টেজ খুব বেশি ফল করছে না, ঠিক আছে। এটা কিন্তু সারা ভারতবর্ষে কিন্তু বিভিন্ন যদি রাজ্যগুলোর কনস্টিটিউয়েন্সি ওয়াইজ বিচার করি তাহলে এই ফিনোমেনাটা কিন্তু একদম পরিষ্কার, ঠিক আছে। এবং আমি প্রদীপ গুপ্তা বাবুর ওনার যে অ্যানালাইসিসটা আমি শুনছিলাম, যে কোভিড ফ্যাক্টরটার কথা যে বলছিলেন, আই এম রিয়েলি ইমপ্রেসড, যে কারণ কি যে এই যে কত লোক মারা গিয়েছিল সেটা কিন্তু অ্যাসেস করা যায়নি, এবং তাদের ভোটার লিস্টে তাদের নাম আছে কিনা, ঠিক আছে, আনলেস এন্ড আনটিল এটাকে যদি আপনি যদি প্রচুর লোক মারা গিয়েছিল, সরকারি ডেটার সঙ্গে কিন্তু বাস্তবের কোনো মিল নেই। যত লোক মারা গিয়েছে আমরা বলছি হয়তো কোভিডে মারা যায়নি বলি, বা কোভিড অ্যাসোসিয়েটেড অন্যান্য ডিজিজে মারা গিয়েছে বলছি, কিন্তু এই অংশটা কতখানি ভোটার লিস্ট থেকে বাদ গিয়েছে সেটাও কিন্তু নিডস টু বি অবজার্ভ। এবং এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে কিন্তু দেখা যাবে যে ভোটের পার্সেন্টেজ খুব বেশি কিন্তু কমেনি, কারণ কি ওই জায়গায় সেটা 97 কোটি থেকে এটা কমে যাবে আরো। পাশাপাশি সিলেকশন অফ ক্যান্ডিডেট এটাও ইম্পর্টেন্ট এই কারণে যে আমি একটা দলকে ভালোবাসি, কিন্তু ওই দল যেই প্রার্থীকে নির্বাচনে দাঁড় করিয়েছে সেই প্রার্থীকে আমার পছন্দ হয়নি, তো এটাও প্রভাবিত করে যে ভোট কেন্দ্রে না যাওয়া। তো এটা যেটা ফ্যাক্টর যেগুলো আছে উনি বলছিলেন, এর সাথে আরো কিছু হয়তো যোগ হবে, যারা এক্সপার্ট তারা দেখবেন, কিন্তু 66, 70, 72% এটা হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যাভারেজ, এটা বরাবর স্বাধীনতার পর থেকে হয়তো ম্যাক্সিমাম 75 গেছে, এরকম একটা হয়ে আসছে। এবং আমরা ত্রিপুরা সবসময় ক্রেডিটেড এই কারণে যে আমাদের পার্সেন্টেজটা বেশি থাকে, 90%ও আমরা ক্রস করেছি, বা কেরালা এরকম 90% প্লাস হয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মানে সমগ্রভাবে আবহাওয়া ঠিক থাকলেও, পরিবেশ ঠিক থাকলেও ভোট কেন্দ্রে না যাওয়ার একটা মানসিকতাও আছে। হ্যাঁ, বেশ কিছু রাজ্যে দেখা যায় যে মানে খুব ভালো ওয়েদারও ভালো, ভোটাররাও স্ব কেন্দ্রে উপস্থিত, মানে পরিযায়ী বলছেন বা যাই বলছেন এগুলো মানে ফ্যাক্টর না, কিন্তু ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে একটা ওদের একটা মানে অনীহা একটা কাজ করে। তো এইটা হচ্ছে কি মানে রিজন ওয়াইজ, সিট ওয়াইজ, স্টেট ওয়াইজ একটা মাল্টি একটা যেটাকে বলা যায় একটা রিজনস, যেখানে মানে শুধু একটা বিষয় দিয়ে, দুটো বিষয় দিয়ে, তিনটি বিষয় দিয়ে এটাকে এস্টাবলিশ করা যাবে না। এটা একটা ম্যানিফোল্ড, একটা অনেকগুলো ইস্যু এটার মধ্যে ইনভলভ থাকে, যার ফলে অনেক কেন্দ্রে ভোট পার্সেন্টেজটা কম থাকে। যদি বিহারের ক্ষেত্রে যেই সিচুয়েশনটা কাজ করে বা অন্য একটা রাজ্যের ক্ষেত্রে
সিচুয়েশনটা আমাদের ত্রিপুরাতেও কাজ করে, কিন্তু আমরা পলিটিক্যালি একটু এডুকেটেড, বা বাংলা একটু এডুকেটেড, বা কেরালা একটু এডুকেটেড পলিটিক্যালি। আমাদের যে আগ্রহ, আমাদের যে যেটাকে বলা হয় যে অ্যাসপাইরেশন, আমাদের যে ইচ্ছেটা যে ভোট কেন্দ্রে গিয়ে যে এই যে একটা উৎসব মুখর একটা পরিবেশে অংশগ্রহণ, এইটা কারণেই আমাদের পার্সেন্টেজটা বেশি হয়। মানে আমি বলতে চাইছি এই বিষয়টা যে যেই ফ্যাক্টরগুলো আরেকটি রাজ্যে কাজ করে এখানে ভোট পার্সেন্টেজ কম, সেই ফ্যাক্টরগুলো আমাদের এখানেও আছে, কিন্তু আমাদের ভোট পার্সেন্টেজ বেশি, কিন্তু আমরা পলিটিক্যালি এনলাইটেন্ড, আমরা পলিটিক্যালি মোর এডুকেটেড দেন এলসওয়্যার। তো এইগুলো আছে আর কি। তো সব মিলিয়ে একটা ইজি কনক্লুশন টানা বোধহয় সম্ভব হবে না আর কি। তো কিন্তু বলা যায় যে আমরা যদি 65 অ্যাবাভ পার্সেন্টেজ দেখি, এবং এখানে যে একটু উল্লেখ করতে চাই যে পশ্চিমী অনেক দেশে, ডেভেলপ অনেক কান্ট্রিতে ভোট পার্সেন্টেজ ইভেন 52%ও হয় না। হ্যাঁ, তো তার মানে কি ওদের এই ফ্যাক্টরগুলো, নেগেটিভ ফ্যাক্টরগুলো আছে না, নেগেটিভ ফ্যাক্টরগুলোর বাইরেও ওরা বলছে যে না, মানে আমরা ইলেকশনে পার্টিসিপেট করব না, আমরা এই কারণ, আমাদের এই কারণ, আমাদের ওই কারণ, ওই সেই কারণ। ইভেন সেই রাজ্যের সরকারের গ্লোবাল কোনো সিনারিওতে সরকারের ভূমিকা কি, হ্যাঁ, সরকারের ভূমিকা কি ইতিবাচক না নেতিবাচক, বা তারা কি সত্যি জনগণের মনোভাবকে প্রতিফলিত করছে কিনা, এই বিষয়গুলো কাজ করে এই নির্বাচনে অংশগ্রহণ ক্ষেত্রে। তো দেয়ার আর ভেরিয়াস মাল্টিপ্লেক্স রিজনস যেখানে আমরা এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না আর কি। একেবারে তাই। দুজনকেই অনেক ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে আসার জন্য, বক্তব্য তুলে ধরার জন্য। আমরা চতুর্থ দফার ভোট নিয়ে রয়েছি, সকাল থেকে বিভিন্ন আপডেট তুলে ধরছি, পরবর্তীতেও আরো একাধিক আপডেট তুলে ধরবো, তার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আপাতত আলোচনা এখানেই শেষ করছি।